পোকো একটা নতুন স্মার্টফোন লঞ্চ করবে আর সেটা ভ্যালু ফর মানি হবে না, এটা যেন বিশ্বাসই হয় না। ঠিক যেমনটা হয়েছে পোকো X5 এর ক্ষেত্রে। কিছুদিন আগে আমরা পোকো X5 Pro ফোনটা রিভিউ করেছিলাম। আমি জানি অনেকেই মিস করে গেছেন, পোকোর সম্পর্কে সেখানে একটু বেশি নিন্দা করা হয়ে গেছে। আই বাটনে লিঙ্ক আছে, ভিডিওটা চাইলে একবার দেখে আসতে পারেন। কিন্তু আজকে আমরা কথা বলবো ছোট ভাই পোকো X5 ফোনটাকে নিয়ে। এই ফোনটা 17,000 রুপিতে ইন্ট্রোডাক্টরি অফারে কিন্তু পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে এই ফোনটার দাম বেড়ে হয়ে যাবে 19,000 রুপি। যাই হোক, একটা ফোনের দাম যখন আমরা জানতে পেরে যাই তখন সেই ফোনটার সম্পর্কে ফিডব্যাক শেয়ার করতে না অনেক সুবিধা হয়। হ্যাঁ, আমরা কিন্তু ফোনের রিভিউ করতে পারি না, আমরা শুধুমাত্র বাস্তব এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে। তাহলে ছোট্ট করে লাইক ঠুকে পোকো X5 এর জামা কাপড় খোলা মানে আনবক্সিং পর্বটা শুরু করে দেওয়া যায়। আর 5-10টা পোকোর ফোনের মতোই একেবারে উপরের দিকে একটা এনভেলাপ রয়েছে, এনভেলাপের মধ্যে একটা টিপিইউ কেস রয়েছে, কোয়ালিটি যথেষ্ট ভালো, সিম ইজেক্টর পিন রয়েছে, বেশ কিছু ম্যানুয়াল রয়েছে। এর তলায় রয়েছে স্মার্টফোনটা, স্মার্টফোনের নিচে রয়েছে একটা 33 ওয়াটের চার্জার, একটা টাইপ সি কেবল এই ফোনটাকে চার্জ করার জন্য। ফোনটা হাতে নিয়েই কিন্তু বেশ কিছুটা কমফোর্ট ফিল হয়। হ্যাঁ মানছি ফোনটা বেশ বড়, কিন্তু ফোনটা যথেষ্ট হালকা, 189 গ্রাম ওজন। আমার এক হাতে কিন্তু ফোনটা ইউজ করতে অসুবিধা হয়নি, তবে আপনার হাত ছোট হলে 2 হাত লাগাতে হবে। এছাড়াও ফোনটার ব্যাক প্যানেল এবং যে ফ্রেমটা রয়েছে সেটা পলিকার্বনেট, তবে হ্যাঁ এর ডিজাইনটা অন্য একজনের থেকে ইন্সপায়ার্ড, বুঝতে পারছেন। যাই হোক, এখানে কিন্তু পোকোর যে ডাইমেনশনটা ক্যামেরার ক্ষেত্রে করেছে সেটা দেখতে ভালো লাগছে। পেছনের ব্যাক প্যানেলে অনেকটা গ্লসি আবার অনেকটা ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, কিন্তু হাতের ফিঙ্গারপ্রিন্ট আসছে। বাদবাকি ওভারঅল কালারটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এখানে লাইট পড়লে কালারটা রিফ্লেক্ট হয়, তখন আরও বেশ সুন্দর দেখতে লাগে। যাই হোক, ফোনটার ওভারভিউর কথা বলতে গেলে ফোনটার উপরের দিকে একটা 3.5mm হেডফোন জ্যাক রয়েছে, এর পাশে রয়েছে একটা আয়ার ব্লাস্টার। ব্লাস্টার কী কাজে লাগে জানেন তো? যাই হোক, এর সঙ্গে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। ফোনটার ডান দিকে পাওয়ার অন অফ বাটন রয়েছে, যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসেবে কাজ করছে, সাইড প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। রেডমির মানে পোকোর প্রত্যেকটা ফোনের মতো এই ফোনটাতেও বেশ ভালোভাবেই কাজ করছে। এছাড়াও উপরের দিকে ভলিউম আপ এবং ডাউন কি। নিচের প্যানেলে রয়েছে একটা ইউএসবি টাইপ সি পোর্ট, এটাকে চার্জ করার জন্য। একটা রয়েছে মাইক, এছাড়াও রয়েছে স্পিকার গ্রিল। এবার বাঁদিকে রয়েছে একটা সিম ট্রে, যেখানে হাইব্রিড সিম স্লট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড অথবা দুটো সিম আপনি অ্যাট এ টাইম ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে ওয়াটার রেসিস্ট্যান্ট ডিজাইন দেওয়া হয়েছে, IP52 রেটিং রয়েছে, অর্থাৎ হালকা ফুলকা জলের ছিটে লাগলে ফোনটা প্রোটেক্ট থাকবে। এরপরে যদি আমরা ফোনটা ডিসপ্লে নিয়ে কথা বলি, 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। হ্যাঁ, খাতায় কলমে অনেক দেওয়া হয়েছে ডিসপ্লেতে, কিন্তু সব থেকে বড় জায়গায় খামতি রয়েছে। বলছি তার আগে বলে দিই, ডাইরেক্ট সানলাইটে আমি ডিসপ্লেটা ইউজ করে দেখলাম, কোনো রকম ভিজিবিলিটির ইস্যু নেই। এছাড়াও 120 হার্টজের যে রিফ্রেশ রেটটা সেটাও কিন্তু সমস্ত অ্যাপ্লিকেশনকে স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ হয়নি। তবে হ্যাঁ, কিছু হেভি অ্যাপ্লিকেশন খুলতে গেলে তখন কিছুটা ফ্রেম ড্রপ আমি লক্ষ্য করেছি। কিন্তু এর ডিসপ্লেতে সব থেকে বড় প্রবলেম হচ্ছে ইউটিউবের ভিডিওতে কালার অ্যালগরিদমে কোনো প্রবলেম নেই, উল্টে কালারগুলো বেশ শার্প ছিল, পাঞ্চি ছিল। এছাড়াও ভিউইং অ্যাঙ্গেলেও কোনো রকম ডিস্টারবেন্স নেই। তবে সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে এখানে ইউটিউবে আপনি 4K ভিডিও সাপোর্ট পাবেন না। এটা সব থেকে আমার খারাপ লেগেছে। এখানে যখন আপনি ইউটিউবে ভিডিও দেখতে যাবেন আপ টু 1080p সেটা সাপোর্ট করছে, কিন্তু কেন করছে না, এর প্রসেসর যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 4K ভিডিও সাপোর্ট করে না ডিসপ্লের ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, ওয়াইল্ডভাইন L1 এর সাপোর্ট রয়েছে, অর্থাৎ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে আপনি ওটিটি প্ল্যাটফর্মগুলোতে ফুল এইচডি প্লাস কন্টেন্ট উপভোগ করতে পারবেন। এছাড়াও ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। ডিসপ্লে বেজেল এবং চিন বাজেট অনুসারে আমি বলবো যথেষ্ট অ্যাগ্রেসিভ কাজ করেছে এখানে পোকো। এমনকি যে পাঞ্চলটা দেওয়া হয়েছে সেটাও যথেষ্ট টাইনি লেগেছে। তো ডিসপ্লে ওভারঅল যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করে গেছে, কিন্তু ওই একটা প্রবলেম ছাড়া। যাই হোক, ডিসপ্লের পাশাপাশি যদি আমি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি, ডুয়েল স্টিরিও স্পিকার নেই এখানে। এখানে সিঙ্গেল একটা বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, যেটা একটা স্পিকার অনুসারে যথেষ্ট লাউড এবং ভোকাল ট্রেবেল এবং যে ইনস্ট্রুমেন্টালগুলো হয় সেগুলো ঠিকভাবে ব্যালেন্স করতে পারছিল। তাহলে আর কি, একটা কাঁচা বাদাম হয়ে যাক। অনেকদিন কাঁচা বাদামকে কিন্তু মিস করছি। যাই হোক, কতদিন পরে এই গানটা শুনলেন বলুন তো? একদম কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে এই ফোনটায় যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট, সেটা কিন্তু বহু পরীক্ষিত চিপসেট, এর আগে বহু স্মার্টফোনে আমরা ইউজ করে দেখেছি। সুতরাং পারফরমেন্স নিয়ে কথা বলবো না, একটা স্টেবল পারফরমেন্স এখানে প্রোভাইড করে গেছে। UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, DDR4X RAM রয়েছে। এখানে আমি অ্যান্টোটু চেক করে দেখলাম, 3,99,000-এর আশেপাশে স্কোর দিল। আপনি যত হেভি ইউজারই হন না কেন, হেভি অ্যাপ্লিকেশনগুলো ঠিকভাবেই রান করতে পারছিল, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। এছাড়াও এক অ্যাপ্লিকেশন
থেকে অন্য অ্যাপ্লিকেশানে সোয়াইপ করে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করে যাচ্ছিল, কোনো জায়গায় অ্যাপ্লিকেশন ক্র্যাশের মতো ঘটনা কিন্তু আমি এখনও দেখিনি। এমনকি ইউআই এর ভেতরে যে খুব একটা জিটারনেস ছিল এমনটা নয়, তবে হ্যাঁ আপনি যদি হেভি অ্যাপ্লিকেশন কয়েকটা খুলতে যান তাহলে টুকটাক জিটারনেস আপনি লক্ষ্য করবেন। হ্যাঁ আমি জানি পোকো আমাকে স্মার্টফোনটা পাঠিয়েছে তাই বলে সত্যি কথা না পেটের ভেতর গুড়গুড় করে, ঠিক বেরিয়ে আসে। যাই হোক, তবে যে জায়গাটায় আমি সব থেকে বেশি এই ফোনটা নিন্দা করব না, গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলা হলো না। এখানে আমি কল অফ ডিউটি টেস্ট করলাম, হ্যাঁ মোটামুটি আধ ঘন্টা 1.5 ঘন্টা আমি খেললাম, গেস্ট মোডেই খেলেছি, কোনো রকম কিন্তু ফ্রেম ড্রপ বা ল্যাগ নেই। মোটামুটি 20,000 রুপির প্রাইস পয়েন্টে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং সেন্ট্রিক স্মার্টফোন হিসেবেও এটাকে ধরা যায়। আর হ্যাপটিক ফিডব্যাক নিয়ে নতুন করে কিছু বলার নেই, নর্মাল পোকোর আর 5টা ফোনের মতোই হ্যাপটিক ফিডব্যাক এখানে প্রোভাইড করছে। তবে হ্যাঁ এই ফোনটার ওই যে বললাম যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি কমপ্লেন করার জায়গা সেটা হচ্ছে এর সফটওয়্যারে কোনো রকম এখন আমি গ্লিচ পাইনি, সফটওয়্যার যথেষ্ট স্টেবল, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে। আমার মনে হয়েছে অ্যান্ড্রয়েড 13 দেওয়া অবশ্যই উচিত ছিল। এছাড়াও MI UI 13 এখানে কাস্টমাইজেশন রয়েছে, সমস্ত প্রয়োজনীয় ফিচার্স রয়েছে। তবে হ্যাঁ পোকো এখানে অলরেডি প্রমিস করেছে তারা অ্যান্ড্রয়েড 13 আপডেট খুব তাড়াতাড়ি রোল আউট করে দেবে। এছাড়াও 7খানা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, অর্থাৎ যারা মেট্রোপলিটন বড় বড় সিটিগুলোতে থাকে 5G ইন্টারনেট পরিষেবা তাদের ব্যবহার করতে অসুবিধা হবে না। আর হ্যাঁ এখানে MI UI ডায়ালার প্যাড দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি লুকিয়ে চুরিয়ে কারোর কল রেকর্ড করতে পারবেন, সেক্ষেত্রে অ্যানাউন্সমেন্টের কোনো ঝামেলা নেই। হ্যাঁ আপনার গার্লফ্রেন্ডের কাছে প্যাদানি খাওয়ার ভয়টা আর রাখছে না পোকো। যাই হোক, ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলার আগে ফোনটা ব্যাটারি সেকশনে বলে দিই, 5000 mAh ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের চার্জার রয়েছে। মোটামুটি 0 to 100% করতে 1 ঘন্টা 25 মিনিট বা 1.5 ঘন্টা টাইম লাগছে। আর একবার ব্যাটারিটা ফুল করে নিলে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। 7 থেকে 7.5 ঘন্টা আপনি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন হেভি ইউজেসে। হ্যাঁ গেমিং করলে একটু কম দেবে, তবে ব্যাটারি ড্রেনের মতো কোনো রকম সমস্যা নেই। এবার আসবো এই ফোনটার ক্যামেরা সেকশনে। 48 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, না তিনটেই 48 নেই, 48 মেগাপিক্সেলের প্রাইমারি, তারপরে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এখানে রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার। 48 মেগাপিক্সেলের যে সেন্সারটা ডাইরেক্ট সানলাইটে দারুণ ছবি তুলতে পারে, ছবির শার্পনেস বলুন, ছবির যে কালার অ্যালগোরিদম বলুন, যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল। আমি প্রথমে আবার চেক করে নিয়েছিলাম যে এটা পোকোর ফোনে ছবি তুলছি তো, সত্যি দিনের বেলায় যখন ছবি তুলবেন সেই ছবিগুলো আপনার পছন্দ হবে। তবে লো লাইটে বেশ কিছুটা স্ট্রাগল করে, ছবিতে নয়েজ চলে আসে, এমনকি যে S2S ডিটেকশন সেটাও কিন্তু লো লাইটে ঠিকভাবে মেনটেন করতে পারে না, হয়তো চুলেরটাই আপনার ব্লার করে দিল। তো এই ধরনের টুকটাক প্রবলেম রয়েছে, আর যেটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোনে হামেশাই হয়। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, হ্যাঁ কালার শিফটিংয়ের বেশ কিছুটা ইস্যু রয়েছে, আর ডাইরেক্ট সানলাইটে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে কিন্তু শার্পনেস অতটা ভালোভাবে ধরে রাখতে পারে না। আর ম্যাক্রো সেন্সার 2 মেগাপিক্সেলের 2-1টা ছবি ট্রাই করেছি, খুব স্টেবল হাতে তুললে তবে সেটা ঠিকঠাক থাকে, না হলে বলবো একদম প্রাইমারি ক্যামেরায় ছবি তুলুন, ক্রপ করে নিন, মাইক্রো সেন্সারের কাজ করে দেবে। আর হ্যাঁ এখানে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, ডাইরেক্ট সানলাইটে সেলফি ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যাচ্ছে, ছবির শার্পনেস বেটার ছিল। তবে একটু লাইট কমে গেলে বা এই স্টুডিও লাইটিং কন্ডিশনে যখন আপনি থাকবেন এই ফেসটাকে একটু স্মুথ করে দিচ্ছে, ফেসটাকে একটু আটা ময়দা মাখিয়ে দিচ্ছে, এই ধরনের প্রবলেম রয়েছে। আমি বেশ কিছু ছবি আপনাদের জন্য অ্যাড করে দিলাম, তাতে আপনারা ওভারঅল এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স কেমন হচ্ছে সেটা বুঝতে পারবেন। আর হ্যাঁ এখানে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দুটো দিয়ে কিন্তু আপনি 1080p আপ টু 30 fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। আমি এখন যে সিচুয়েশনে আছি একদম স্টুডিও লাইটিং কন্ডিশনে, তো ছবির শার্পনেস কতটা ভালো লাগছে আর পেছনের কেমন ডাইনামিক রেঞ্জ মেনটেন করতে পারছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো এবার খতম করার পালা। তবে খতম করার আগে এই ফোনটা কোথায় স্ট্যান্ড করছে। আপনার বাজেট যদি 20,000 রুপি হয় তাহলে আমি বলবো এই স্মার্টফোনটা একটা অলরাউন্ডার স্মার্টফোন। তবে হ্যাঁ 2-1টা জায়গায় বেশ কিছুটা প্রবলেম আছে। এখানে ওই যে বললাম ইউটিউবের ক্ষেত্রে 4K ভিডিও দেখা যায় না, এখানে সিঙ্গেল স্পিকার রয়েছে, এছাড়াও এখানে MI UI 13 রয়েছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 রয়েছে। এই প্রবলেমগুলোর সঙ্গে যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, আর হ্যাঁ ওই আপডেটের সমস্যা পোকোর ওই জন্মগত লোক, ওটা নিয়ে আর আমি কথা বলছি না, এই কয়েকটা প্রবলেমের সাথে যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন এটা কিন্তু 20,000 রুপিতে অন্যতম একটা সেরা চয়েস হতে পারে। আরেকটা জিনিস সেরা চয়েস হতে পারে, সেটার জন্য কোনো টাকা লাগবে না। হ্যাঁ লাইক আর সাবস্ক্রাইব করার কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।